অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের আজকে আমি বাস্তুবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান অর্থাৎ ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এই পেপারটার বাস্তুবিদ্যা তথা ইকোলজি অংশের ভূ-জৈব রাসায়নিক চক্র তথা বায়োজিওকেমিক্যাল সাইকেল এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এবং তোমাদেরকে আগেই বলেছি যে আমি বাস্তুবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান এটা জীবনকৃষ্ণ সাহা সুনির্মল চন্দ্র বসু লিখিত গ্রন্থকুটির প্রকাশিত বই থেকে আলোচনা করব। এই বইয়ের 113 পৃষ্ঠায় ভূ-জৈব রাসায়নিক চক্র বা বায়োজিওকেমিক্যাল সাইকেল চ্যাপ্টারটি শুরু হয়েছে। তো এখান থেকে আমি আলোচনা শুরু করি। প্রথমেই ভূ-জৈব রাসায়নিক চক্র বা বায়োজিওকেমিক্যাল সাইকেল বলতে কি বোঝায়। জীবের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো প্রকৃতি থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে প্রকৃতিতে চক্রাকারে আবর্তিত হয়। এই আবর্তনকেই ভূ-জৈব রাসায়নিক চক্র বা বায়োজিওকেমিক্যাল সাইকেল বলে। অর্থাৎ সকল জীবের জীবন ধারণের জন্য যে প্রয়োজনীয় উপাদানগুলো আছে, যেগুলা প্রকৃতি থেকে জীবদেহ এবং জীবদেহ থেকে আবার প্রকৃতিতে চক্রাকারে আবর্তিত হয়, এই আবর্তনকেই ভূ-জৈব রাসায়নিক চক্র বলে। ভূ-জৈব রাসায়নিক চক্রগুলাকে 3টি ভাগে ভাগ করা যায়। যেমন একটা হলো পানি চক্র বা ওয়াটার সাইকেল, যেখানে পরিবেশ এবং জীবদেহের মধ্যে পানির আবর্তন ঘটে। দ্বিতীয় হলো গ্যাসীয় চক্র তথা গ্যাসিয়াস সাইকেল, যে চক্রে পরিবেশ এবং জীবের মধ্যে গ্যাসের আদান প্রদান হয়। যেমন আমরা জানি অক্সিজেন চক্র, কার্বন চক্র, নাইট্রোজেন চক্র ইত্যাদি। তৃতীয় হলো পাললিক চক্র। এই চক্রে ফসফরাস চক্র এবং সালফার চক্র দেখা যায়। অর্থাৎ প্রকৃতি এবং জীবদেহের মধ্যে ফসফরাস এবং সালফার এর যে আবর্তন, সেটাই হলো পাললিক চক্র। তো তোমাদের এই চ্যাপ্টারে মূল তোমাদের পড়ার হলো 2টা চক্র। একটা হলো নাইট্রোজেন চক্র আর একটা হলো কার্বন চক্র। এছাড়া এখানে অতিরিক্ত আরেকটা পানি চক্র আছে, এটা সংক্ষেপে আলোচনা করব। সেটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না। সিলেবাসে অন্তর্ভুক্ত হলো নাইট্রোজেন চক্র এবং কার্বন চক্র। তো প্রথমেই আলোচনায় আসি নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্র হলো যে চক্রাকার প্রক্রিয়ায় বায়ু থেকে নাইট্রোজেন প্রথমে মাটিতে, মাটি থেকে জীবদেহে, আবার জীবদেহ থেকে মাটিতে এবং মাটি থেকে বায়ুতে ফিরে যায়। এই আবর্তনটাকেই বলা হয় নাইট্রোজেন চক্র। তাহলে নাইট্রোজেন চক্র বলতে আমরা সংক্ষেপে এভাবে বলতে পারি যে যে চক্রাকার পদ্ধতিতে বায়ু থেকে নাইট্রোজেন মাটিতে, মাটি থেকে জীবদেহে, জীবদেহ থেকে মাটিতে এবং মাটি থেকে বায়ুতে চক্রাকার আবর্তন ঘটে, সেটাই হলো নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্রকে এক মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, রফিক সাহেব। ওয়ালাইকুম। এই তো আল্লাহ রাখছে বলে। আপনারা সবাই ভালো আছেন? জি জি। হ্যাঁ, ক্লাসটা চালিয়ে যেতে পারেন এই হিসাবে যে এটা তো রেকর্ডেড থাকবে, ওরা পরে দেখে নেবে। না হইলে একটু ওয়েট করতে পারেন। ইদানিং আমিও দেখেছি যে মাস্টার্সের স্টুডেন্টের উপস্থিতিটা খুবই কম। তারপরেও আর একটু অপেক্ষা করেন, দেখেন, তারপরে আমার মনে হয়
চালিয়ে যেতে পারেন আর কি। আচ্ছা, জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো স্বাভাবিক, কিন্তু এখন কি করব আমরাই, বা করণীয় কি আছে? হ্যাঁ, আমিও এরকম করেছি, দেখেছি যে অল্প উপস্থিতি, পরে আবার মনে করেন যে একদিন পরে বা 2 দিন পরে আবার এটা ইয়ে করে দেখলাম যে পরবর্তীতে এরা বোধহয় দেখেছে সিনের সংখ্যা আবার দেখলাম বেড়ে গেছে। তো যাই হোক, আমাদের কাজ আমরা চালিয়ে যাই, পরে ওরা রেকর্ডেড ইয়েটা দেখে নেবে। জি 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 জি, আচ্ছা আচ্ছা জি, ওয়ালাইকুম। আচ্ছা, সরি, একটু ওই তোমাদের রফিক স্যারের সাথে কথা বলার জন্য একটু ডিস্টার্ব হলো। যাই হোক, ওয়ালাইকুম আসসালাম মারুফ তালুকদার, আশা করি ভালো আছো। আচ্ছা, যাই হোক, আমি যেই অংশটা নিয়ে আলোচনা করতেছিলাম, আমরা ভূ জৈব রাসায়নিক চক্রের মধ্যে নাইট্রোজেন চক্র নিয়ে আলোচনা করছিলাম। নাইট্রোজেন চক্রের আমি প্রথমে নাইট্রোজেন চক্রটাকে সেটা সংক্ষিপ্ত আকারে বলেছি, যে যে চক্রাকার বা আবর্তনের মাধ্যমে নাইট্রোজেন বায়ু থেকে মাটিতে, মাটি থেকে জীবদেহ, জীবদেহ থেকে মাটিতে, এবং মাটি থেকে আবার বায়ুমণ্ডলে আবর্তিত হয়, সেটাই হলো নাইট্রোজেন চক্র। এই নাইট্রোজেন চক্রটাকে 5টা ধাপে ব্যাখ্যা করা হয়ে থাকে। যেমন, একটা ধাপ হলো নাইট্রোজেন সংবন্ধন তথা নাইট্রোজেন ফিক্সেশন, দ্বিতীয় আরেকটা হলো নাইট্রোজেন আত্মীকরণ তথা নাইট্রোজেন অ্যাসিমিলেশন, তৃতীয় হলো অ্যামোনিফিকেশন, চতুর্থ হলো নাইট্রিফিকেশন, পঞ্চম হলো ডিনাইট্রিফিকেশন। তো এই 5টা ধাপ যদি আমরা সংক্ষেপে আলোচনায় যাই, প্রথমে নাইট্রোজেন সংবন্ধন তথা নাইট্রোজেন ফিক্সেশন। এখানে বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাস অ্যামোনিয়াতে রূপান্তর প্রক্রিয়াই হলো নাইট্রোজেন সংবন্ধন তথা নাইট্রোজেন ফিক্সেশন। এটিকে আবার 2টা ধাপে সম্পন্ন হয়ে থাকে এই প্রক্রিয়াটি, অর্থাৎ নাইট্রোজেন সংবন্ধন তথা নাইট্রোজেন ফিক্সেশন বলতে আমরা বোঝাচ্ছি বায়ুমণ্ডলের নাইট্রোজেন অ্যামোনিয়াতে রূপান্তরের প্রক্রিয়াটাই হলো নাইট্রোজেন সংবন্ধন, যেটা 2টা প্রক্রিয়ায় সম্পন্ন হয়ে থাকে। একটা প্রক্রিয়া হলো ভৌত রাসায়নিক প্রক্রিয়া। ভৌত রাসায়নিক প্রক্রিয়ায় সংঘটিত নাইট্রোজেন স্থিতিকরণকে ভৌত রাসায়নিক নাইট্রোজেন সংবন্ধন বলে। এখানে নাইট্রোজেনের ভৌত সংবন্ধন বজ্রপাত, বিদ্যুৎ এবং বৃষ্টিপাতের সময় ঘটে থাকে। বজ্রপাত, বিদ্যুৎ বিক্ষণ এবং বৃষ্টিপাতের সময় বায়ুমণ্ডলের নাইট্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড সৃষ্টি করে। পরবর্তীতে নাইট্রিক অক্সাইড আবার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন পারঅক্সাইড সৃষ্টি করে, এবং এরপরে নাইট্রোজেন পারঅক্সাইড বৃষ্টির পানির সাথে নাইট্রিক অক্সাইড এবং নাইট্রিক অ্যাসিড এবং আদাব, অনিন্দিতা রাহা, আশা করি ভালো আছো। আচ্ছা, যাই হোক, তাহলে এই যে ভৌত রাসায়নিক প্রক্রিয়ায় প্রথমে বজ্রপাত, বিদ্যুৎ বিক্ষণ এবং বৃষ্টিপাতের সময় বায়ুমণ্ডলের নাইট্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড সৃষ্টি করে। এই নাইট্রিক অক্সাইড আবার পরবর্তীতে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন পারঅক্সাইড সৃষ্টি করে। নাইট্রোজেন পারঅক্সাইড বৃষ্টির পানির সাথে নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিডে পরিণত হয়, এবং এটা এই নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড মাটিতে পতিত হয়। মাটির ক্ষারীয় মূলকের উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিড এবং পরবর্তীতে নাইট্রেট ও নাইট্রেটে পরিণত হয় এবং উদ্ভিদ কর্তৃক শোষিত হয়।
দ্বিতীয় আরেকটা হলো ফটোলাইসিস তথা সালোক বিভাজন প্রক্রিয়ায় নাইট্রাস অক্সাইডগুলো নাইট্রোজেন এবং অক্সিজেন বা নাইট্রিক অক্সাইড এবং নাইট্রোজেনে রূপান্তরিত হয়। তৃতীয় আরেকটায় ওজোনাইজেশন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের নাইট্রোজেন জারিত হয়ে নাইট্রাস অক্সাইড বা নাইট্রিক অক্সাইড জারিত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইডে পরিণত হয়। এছাড়া হেবার পদ্ধতিতে বায়ুমণ্ডলের নাইট্রোজেন 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অধিক চাপে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়। এই হলো নাইট্রোজেন সংবন্ধন প্রক্রিয়া। আচ্ছা, এরপরে দ্বিতীয় আরেকটা হলো জীবস প্রক্রিয়া। আমরা প্রথম নাইট্রোজেন সংবন্ধনের আমরা বলেছি যে নাইট্রোজেন চক্রটা মোট 5টা ধাপে হয়ে থাকে। তার প্রথম ধাপটা আলোচনা করছিলাম নাইট্রোজেন সংবন্ধন বা নাইট্রোজেন ফিক্সেশন, যেটা আবার 2টা প্রক্রিয়া সম্পন্ন হয়। একটা হলো ভৌত রাসায়নিক প্রক্রিয়া, আরেকটা হলো জীবস প্রক্রিয়া। এই ভৌত রাসায়নিক প্রক্রিয়াটা আমরা সংক্ষেপে আলোচনা করেছি। এবার আসি জীবস প্রক্রিয়া। এখানে কতগুলো শৈবাল এবং ব্যাকটেরিয়া এক বিশেষ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে নাইট্রেটে পরিণত করে মাটিতে আবদ্ধ করে। কারণ এই সকল শৈবাল এবং ব্যাকটেরিয়ার দেহে নাইট্রোজিনেজ নামক বিশেষ এক প্রকার এনজাইম থাকে, যারা বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেনকে নাইট্রোজেন যৌগে রূপান্তরিত করে পরবর্তীতে তার দেহ থেকে মাটিতে আবদ্ধ হয়। এই পদ্ধতিতে বায়োলজিক্যাল নাইট্রোজেন সংবন্ধন এবং ব্যাকটেরিয়া ও শৈবালকে যথাক্রমে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া ও নাইট্রোজেন সংবন্ধনকারী শৈবাল বলে। অর্থাৎ এখানে যেহেতু জীবের সাহায্যে বায়ুমণ্ডলের নাইট্রোজেন সংবন্ধন হয়, এই জন্য এই প্রক্রিয়াটাকে বলা হয় বায়োলজিক্যাল নাইট্রোজেন সংবন্ধন। আর এই বায়োলজিক্যাল নাইট্রোজেন সংবন্ধন প্রক্রিয়ায় কতিপয় শৈবাল এবং ব্যাকটেরিয়া অংশগ্রহণ করে থাকে। যে সকল ব্যাকটেরিয়া এই প্রক্রিয়ায় নাইট্রোজেন সংবন্ধন করে তাদেরকে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া বলে, যেমন অ্যাজোটোব্যাক্টার, ক্লোস্ট্রিডিয়াম ইত্যাদি ব্যাকটেরিয়া। আর কতগুলি নীলাভ সবুজ শৈবাল আছে যারা বায়োলজিক্যাল প্রক্রিয়ায় নাইট্রোজেন সংবন্ধন করে, তাদেরকে নাইট্রোজেন সংবন্ধনকারী শৈবাল বলে, যেমন নস্টক, অ্যানাবেনা ইত্যাদি নীলাভ সবুজ শৈবাল। এইসব ব্যাকটেরিয়া এবং শৈবাল বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে নাইট্রেটে রূপান্তরিত করে। এছাড়া ছোলা, মটর, ধইঞ্চা প্রভৃতি শিমগতীয় উদ্ভিদের মূলে এক প্রকার নোডিউল সৃষ্টি হয়। এই নোডিউলের মধ্যে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া বাস করে, যারা বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সংবন্ধন করে এই উদ্ভিদকে সরবরাহ করে। তাহলে এখানে 2টা প্রক্রিয়ায় নাইট্রোজেন সংবন্ধন হয়ে থাকে। একটা হলো মিথজীবী প্রক্রিয়া আর একটা অমিথজীবী প্রক্রিয়া। অমিথজীবী প্রক্রিয়া হলো মাটিতে বিদ্যমান কতিপয় ব্যাকটেরিয়া এবং কতিপয় শৈবাল বায়ুমণ্ডল থেকে সরাসরি নাইট্রোজেন সংবন্ধন করে তাদের দেহে যুক্ত করে এবং সেখান থেকে মাটিতে আবদ্ধ হয়, যেটাকে বলা হয় অমিথজীবী প্রক্রিয়া। যেমন অ্যাজোটোব্যাক্টার, ক্লোস্ট্রিডিয়াম নামক ব্যাকটেরিয়া, নস্টক, অ্যানাবেনা নামক নীলাভ সবুজ শৈবাল এই প্রক্রিয়া অংশ নেয়। এছাড়া কতগুলি অণুজীব তথা ব্যাকটেরিয়া আছে যারা লিগুমিনোসি গোত্রের উদ্ভিদের মূলে বসবাস করে, এক প্রকার নোডিউল তথা গুটিকা সৃষ্টি করে এবং সেখান থেকে ওরা বায়ুমণ্ডলের নাইট্রোজেনটাকে নাইট্রোজেন যৌগে রূপান্তরিত করে সংবন্ধন করে সেই উদ্ভিদকে সরবরাহ করে। বিনিময়ে সংশ্লিষ্ট উদ্ভিদ থেকে তারা শর্করা জাতীয় খাদ্য পেয়ে থাকে, কারণ ওই সকল উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া শর্করা তৈরি করে, যেখান থেকে ওরা কিছুটা পেয়ে থাকে। যেহেতু এই সকল অণুজীব সংশ্লিষ্ট উদ্ভিদকে নাইট্রোজেন যৌগ সরবরাহ করে, বিনিময়ে ওরা
শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করে, এই জন্য এই প্রক্রিয়াটাকে বলে মিথজীবী প্রক্রিয়া। তাহলে জীবজ প্রক্রিয়াটা আবার দুই ধরনের হতে পারে, একটা হলো অমিথজীবী প্রক্রিয়া, আর একটা হলো মিথজীবী প্রক্রিয়া। আচ্ছা, এবার আসি নাইট্রোজেন চক্রের দ্বিতীয় ধাপ, যেটাকে বলা হচ্ছে নাইট্রোজেন আত্তীকরণ তথা নাইট্রোজেন অ্যাসিমিলেশন। সবুজ উদ্ভিদ মাটি থেকে, যে মাটিতে যে জীবজ প্রক্রিয়া হোক অথবা ভৌত রাসায়নিক প্রক্রিয়া হোক, মাটিতে যে নাইট্রেট আবদ্ধ হয়, সবুজ উদ্ভিদ মাটি থেকে সেই নাইট্রেট এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যামোনিয়াম আকারে অজৈব নাইট্রোজেন গ্রহণ করে থাকে। এই নাইট্রোজেন পরবর্তীতে নাইট্রোজেন জাতীয় জৈব যৌগে রূপান্তরিত হয় এবং এক্ষেত্রে নাইট্রেট প্রথমে অ্যামোনিয়াতে পরিণত হয় বা জৈব অ্যাসিডের সাথে মিলিত হয়ে অ্যামিনো অ্যাসিড গঠন করে। এই অ্যামিনো অ্যাসিড পরবর্তীতে প্রোটিন, এনজাইম, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি সংশ্লেষণের কাজে ব্যবহার হয়। আবার উদ্ভিদ থেকে প্রাণী, উদ্ভিদকে প্রাণী যখন খাদ্য হিসাবে গ্রহণ করে, তখন উদ্ভিদ দেহ থেকে এই নাইট্রোজেন যৌগ প্রাণী দেহে স্থানান্তরিত হয় তথা প্রাণী দেহ নাইট্রোজেন পেয়ে থাকে। এই হলো নাইট্রোজেন আত্তীকরণ। অর্থাৎ সহজ কথা হলো, এই যে নাইট্রোজেন গঠিত যৌগ যেটা বিভিন্ন প্রক্রিয়ায়, সংবন্ধন প্রক্রিয়ায় মাটিতে আসে, সেখান থেকে উদ্ভিদ গ্রহণ করে উদ্ভিদ তার দেহের কাজে লাগায়, এটা হলো উদ্ভিদের নাইট্রোজেন আত্তীকরণ। আবার উদ্ভিদকে যখন প্রাণী ভক্ষণ করে, তখন উদ্ভিদ থেকে প্রাপ্ত এই নাইট্রোজেন প্রাণী দেহের নাইট্রোজেনের চাহিদা পূরণ করে, তথা নাইট্রোজেন প্রাণী দেহের বিভিন্ন কাজে ব্যবহার হয়, তখন এটাকে বলে প্রাণীর নাইট্রোজেন আত্তীকরণ। এই হলো নাইট্রোজেন আত্তীকরণ। তৃতীয় ধাপ হলো অ্যামোনিয়া তৈরি বা অ্যামোনিফিকেশন। উদ্ভিদ এবং প্রাণী যখন মারা যায়, তখন উদ্ভিদ প্রাণীর মৃত দেহের উপরে কতগুলি অণুজীব, এর মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যাসিলাস জাতীয় ব্যাকটেরিয়া এবং অ্যাক্টিনোমাইসিটিস, এরা কি করে, এই মৃত দেহকে বিশ্লিষ্ট করে জৈব যৌগ সমূহ তাদের বিপাকে ব্যবহার করে এবং অ্যামোনিয়া মাটিতে মুক্ত করে। এই প্রক্রিয়াটাকেই বলা হয় অ্যামোনিফিকেশন বা অ্যামোনিয়া তৈরি। আর যে সকল ব্যাকটেরিয়া এই প্রক্রিয়া অংশ নেয়, তো সেই সকল ব্যাকটেরিয়াকে বলা হয় অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। যেমন আমরা একটা উল্লেখ করেছি, ব্যাসিলাস জাতীয় ব্যাকটেরিয়া। আর এই প্রক্রিয়াটাকে অ্যামোনিফিকেশন বলে আমরা বলেছি এর আগে। এছাড়া প্রাণীদের নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া দিয়ে শোষিত হয়ে দেহজ উপাদানে পরিণত হয়। প্রাণীকুল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদ থেকে নাইট্রোজেন গ্রহণ করে। এই গেল তৃতীয় ধাপ নাইট্রোজেন চক্রে। চতুর্থ ধাপ হলো নাইট্রেট তৈরি বা নাইট্রিফিকেশন। অর্থাৎ এখানে প্রথমে অ্যামোনিয়া নাইট্রেটে পরিণত হয়। যে প্রক্রিয়া এই অণুজীব অংশ নেয়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো নাইট্রোসোমোনাস এবং নাইট্রোসোকক্কাস ব্যাকটেরিয়া। এই সকল ব্যাকটেরিয়াকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলে। পরবর্তীতে এই নাইট্রেটকে আবার কতিপয় অণুজীব, যেমন পেনিসিলিয়াম নামক ছত্রাক, এছাড়া নাইট্রোব্যাক্টার এবং নাইট্রোসিস্টিস নামক ব্যাকটেরিয়া ইত্যাদি অণুজীব নাইট্রেটে পরিণত করে। আর এই পদ্ধতিকে বলা হয় নাইট্রিফিকেশন। এই নাইট্রিফিকেশন বিক্রিয়ার মাধ্যমে কিছু শক্তি নির্গত হয় যা ব্যাকটেরিয়ার কাজে লাগে। এই হলো নাইট্রিফিকেশন তথা নাইট্রেট তৈরি। তাহলে এখানে নাইট্রিফিকেশন, এটা প্রথম ধাপে অ্যামোনিয়া কতিপয় অণুজীবের সাহায্যে নাইট্রাইটে পরিণত হয়। পরবর্তীতে আবার এই নাইট্রাইট কতিপয় অণুজীবের সাহায্যে নাইট্রেটে পরিণত হয়। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় নাইট্রিফিকেশন। এরপরে পঞ্চম হলো ডিনাইট্রিফিকেশন। এতক্ষণ বায়ুমণ্ডল থেকে মাটি, জীবদেহ থেকে মাটি থেকে বায়ুমণ্ডলে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়। আবার কতিপয় অণুজীব আছে যারা মাটিস্থ অ্যামোনিয়া এবং নাইট্রেটকে বিশ্লিষ্ট করে বায়ুমণ্ডলে মুক্ত নাইট্রোজেন গ্যাস হিসাবে ছেড়ে দেয়।
এই প্রক্রিয়াটাকে বলা হয় ডিনাইট্রিফিকেশন। অর্থাৎ এখানে অ্যামোনিয়া এবং নাইট্রেট কতিপয় অণুজীবের কার্যকারিতায় বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস আকারে মুক্ত হয়। এই প্রক্রিয়াটাই হলো ডিনাইট্রিফিকেশন। এর মধ্যে উল্লেখযোগ্য অণুজীব হলো থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকান্স, সিওডোমোনাস, মাইক্রোকক্কাস ডিনাইট্রিফিকান্স ইত্যাদি ব্যাকটেরিয়া। এবং এই সকল ব্যাকটেরিয়াকে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলে, যেহেতু এরা মাটিস্থ নাইট্রোজেন যৌগকে বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস আকারে মুক্ত করে। মাটি এবং পানিতে বিদ্যমান ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার কার্যকারিতার ফলে নাইট্রেট প্রথমে নাইট্রাইটে রূপান্তরিত হয় এবং সেখান থেকে নাইট্রোজেন মুক্ত হয়ে বায়ুমণ্ডলে ফিরে যায়। আর এই প্রক্রিয়াটাই হলো ডিনাইট্রিফিকেশন। অর্থাৎ এখানে মাটিস্থ অ্যামোনিয়া দুইটা ধাপে নাইট্রোজেনে রূপান্তরিত হয়। প্রথম ধাপে নাইট্রেট নাইট্রাইটে পরিণত হয়, এরপরে নাইট্রাইট নাইট্রোজেন গ্যাস আকারে মুক্ত হয়। এইভাবেই মাটি এবং পানির নাইট্রেট থেকে নাইট্রোজেন মুক্ত হয়ে পরিবেশে নাইট্রোজেনের ভারসাম্য রক্ষা করে। সংক্ষেপে এই হলো আমাদের নাইট্রোজেন চক্রটা, যেটা বইতে যে রেখাচিত্রটা আছে, আমরা যদি সেই রেখাচিত্রটা একটু দেখাই তাহলে দেখো, এখানে বইয়ে রেখাচিত্রটা দেওয়া আছে নাইট্রোজেন চক্র। প্রথমে বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাস, যেটাকে বলা হচ্ছে বায়ুমণ্ডলে মুক্ত নাইট্রোজেন, এইটা বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে নাইট্রোজেন সংবন্ধন প্রক্রিয়ায়, অমিথজীবী প্রক্রিয়ায় মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে। অর্থাৎ এদের দেহে ওই অণুজীব যেগুলো আমরা আলোচনা করেছি, কতিপয় শৈবাল এবং কতিপয় ব্যাকটেরিয়া, তাদের দেহে নাইট্রোজিনেস এনজাইমের সাহায্যে নাইট্রোজেন যৌগে রূপান্তরিত হয়। তাদের দেহ থেকে কি করে মাটিতে যুক্ত হয় মারা যাওয়ার পরে। আবার আরেকটা হলো নাইট্রোজেন সংবন্ধন মিথজীবী প্রক্রিয়া। আমরা বলেছি এখানে নাইট্রোজেন সংবন্ধন কিন্তু দুইটা পদ্ধতিতে হয়ে থাকে। একটা হলো ভৌত রাসায়নিক পদ্ধতি, যেখানে বায়ুমণ্ডলে নাইট্রোজেন নাইট্রেটে রূপান্তরিত হয়। আরেকটা হলো জীবজ প্রক্রিয়া, যেটা দুই প্রকার। একটা হলো অমিথজীবী প্রক্রিয়া বলেছি আমরা, আরেকটা মিথজীবী প্রক্রিয়া। এই অমিথজীবী প্রক্রিয়ায় মাটিতে বিদ্যমান অণুজীব তাদের দেহে নাইট্রোজেন সংবন্ধন করে, আর মিথজীবী প্রক্রিয়ায় কতিপয় উদ্ভিদের মূলের সাথে যুক্ত নাইট্রোজেন সংবন্ধন করে থাকে বায়ুমণ্ডল থেকে, সেখান থেকে উদ্ভিদ পেয়ে থাকে। এছাড়া উদ্ভিদ ওই যে দুইটা প্রক্রিয়া, একটা অমিথজীবী আর একটা ভৌত পদ্ধতিতে যে নাইট্রোজেনগুলা নাইট্রোজেন যৌগে পরিণত হয়, যেমন অ্যামোনিয়া, নাইট্রাইট, নাইট্রেট, এগুলাকে উদ্ভিদ মূলরমের সাহায্যে মাটি থেকে দ্রবীভূত অবস্থায় শোষণ করে এবং তাদের দেহের কাজে লাগে। এই উদ্ভিদ আবার খাদ্য হিসাবে গ্রহণের মাধ্যমে প্রাণী দেহে নাইট্রোজেন আসে, প্রাণী দেহে নাইট্রোজেনের চাহিদা পূরণ করে। যেটা হলো এই যে উদ্ভিদ বিভিন্ন উৎস থেকে নাইট্রোজেন পেয়ে তার দেহে চাহিদা পূরণ করে, সেটা হলো নাইট্রোজেন আত্তীকরণ। উদ্ভিদ থেকে প্রাণী খাদ্য হিসাবে গ্রহণের ফলে প্রাণীর দেহে নাইট্রোজেন কাজে লাগে, সেটাকে বলা হয় প্রাণীর নাইট্রোজেন আত্তীকরণ। তাহলে প্রথম ধাপটা আলোচনা করলাম নাইট্রোজেন সংবন্ধন, দ্বিতীয়টা আলোচনা করলাম হলো নাইট্রোজেন আত্তীকরণ। এরপরে উদ্ভিদ প্রাণী মারা গেলে পরে এই মৃত দেহগুলা মাটিতে আসলে পরে কতিপয় অণুজীবের সাহায্যে মৃতদেহ থেকে বিশ্লিষ্ট হয়ে নাইট্রেটে রূপান্তরিত হয়, যেটাকে বলছে অ্যামোনিফিকেশন। অ্যামোনিফিকেশন যেটা আমরা আলোচনা করেছি তৃতীয় ধাপ। আর এছাড়া এখানে আরেকটা কি হয়, অ্যামোনিয়া সেখান থেকে নাইট্রাইট, পরে নাইট্রেটে রূপান্তরিত হতে পারে, যেটা হলো নাইট্রিফিকেশন। আর সর্বশেষ পঞ্চম ধাপে আমরা বলেছি ডিনাইট্রিফিকেশন। এই যে মাটিতে বিভিন্ন উপায়ে নাইট্রেটে রূপান্তরিত নাইট্রেট যৌগ কতিপয় অণুজীবের সাহায্যে এরা আবার বিশ্লিষ্ট হয়ে বায়ুমণ্ডলে মুক্ত নাইট্রোজেন গ্যাসের আকারে ফিরে যায়, যেটাকে বলে ডিনাইট্রিফিকেশন। এই হলো মোটামুটি আমাদের নাইট্রোজেন চক্রটা। তাহলে এই ছিল নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্রের বৈশিষ্ট্যগুলো কি? উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বায়ুমণ্ডলে নাইট্রোজেন জীবক্রিয়া এবং ভৌত রাসায়নিক ক্রিয়ার ফলে নাইট্রেটে পরিবর্তিত হয়।
যেটা মিথজীবী নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার আশ্রয়দাতা উদ্ভিদ গ্রহণ করে, আবার উদ্ভিদ থেকে খাদ্যের মাধ্যমে প্রাণী দেহে যায়। উদ্ভিদ নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ও প্রাণীর মৃতদেহে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া ক্রিয়া করে অ্যামিনো অ্যাসিডকে অ্যামোনিয়ামে রূপান্তরিত করে। এই অ্যামোনিয়া মাটিতে জমতে থাকে। অ্যামোনিয়া প্রথমে নাইট্রাইট এবং পরে নাইট্রেটে পরিবর্তিত হয়। নাইট্রোমোনাস ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে প্রথমে নাইট্রাইটে এবং পরে নাইট্রোব্যাক্টার নাইট্রাইটকে নাইট্রেটে পরিবর্তিত করে। দ্রবীভূত অবস্থা উদ্ভিদ তাও গ্রহণ করে। এই উদ্ভিদ থেকে প্রাণীরা খাদ্য হিসাবে নাইট্রোজেন পায়। আবার কোনো কোনো উদ্ভিদ যেমন কলমি, সূর্য শিশির, পতঙ্গ ধরে নাইট্রোজেনের অভাব মেটায়। এই উদ্ভিদগুলোকে আবার পতঙ্গভোগ উদ্ভিদ বলে। আরেকটা বৈশিষ্ট্য হলো মাটি বা পানির ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার কার্যকারিতায় নাইট্রেট বা নাইট্রাইট থেকে নাইট্রোজেন মুক্ত হয়ে বায়ুমণ্ডলে মিশে যায়। এই হলো নাইট্রোজেন চক্রের বৈশিষ্ট্য। এরপরে আসি নাইট্রোজেন চক্রের গুরুত্ব। গুরুত্বের মধ্যে আমরা প্রথমেই আলোচনা করতে পারি নাইট্রোজেন জীবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান, কারণ এটা প্রোটিনের গাঠনিক উপাদান তথা অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডের গুরুত্বপূর্ণ উপাদান হলো নাইট্রোজেন। এছাড়া জীবের যে নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ তার নাইট্রোজেন গঠিত যৌগ অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন বা ইউরাসিল এগুলারও গুরুত্বপূর্ণ অংশ হলো নাইট্রোজেন। আর এই নাইট্রোজেন বায়ুমণ্ডলে আমরা জানি প্রায় ৭৮ ভাগ থাকে, কিন্তু ৭৮ ভাগ থাকা সত্ত্বেও উচ্চ শ্রেণী কোনো উদ্ভিদ বা প্রাণী বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন নিতে পারে না। কারণ হলো নাইট্রোজেন মূলত নিষ্ক্রিয় গ্যাস। এগুলা বিভিন্ন অণুজীবের ক্রিয়ায় নাইট্রোজেন যৌগে রূপান্তরিত হয়ে মাটিতে আসে, সেখান থেকে উদ্ভিদ গ্রহণ করে, উদ্ভিদ থেকে প্রাণী পেয়ে থাকে এইভাবেই। তাহলে এখানে নাইট্রোজেন চক্রের গুরুত্বের মধ্যে আমরা এবার আসি। আমরা নাইট্রোজেনটা জীবদেহের জন্য কেন প্রয়োজন সেটা উল্লেখ করেছি। এখন নাইট্রোজেন চক্রের গুরুত্বটা কি? প্রকৃতিতে নাইট্রোজেন চক্রে নাইট্রোজেন মৌল বিভিন্ন আকারে বায়ু থেকে মাটি, মাটি থেকে উদ্ভিদ, উদ্ভিদ থেকে প্রাণীতে সঞ্চালিত হয়। সবশেষে জীবজগৎ থেকে মাটি এবং বায়ুমণ্ডলে ফিরে আসে। এইভাবে প্রকৃতিতে নাইট্রোজেন চক্র অবিরামভাবে চলতে থাকে, কখনো থেমে যায় না। এছাড়া বর্তমান কৃষি পদ্ধতির ফলে প্রাকৃতিক নাইট্রোজেন চক্র ভীষণভাবে প্রভাবিত হচ্ছে। যেমন কতিপয় দানা শস্য যেমন ভুট্টা মাটি থেকে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন শোষণ করে। এর ফলে প্রতি 1 বছর অন্তর যদি মাটির নাইট্রোজেনের পুনর্বাসন না করা যায় তাহলে মাটি অনুর্বর হয়ে যাবে, অর্থাৎ নাইট্রোজেন সার থাকবে না। এর চাহিদা পূরণের ক্ষেত্রে 1 বছর পর পর নাইট্রোজেন সংবন্ধনকারী উদ্ভিদ, লিগুমিনোসি গোত্রীয় উদ্ভিদ, শিম, বরবটি ইত্যাদি উদ্ভিদ চাষাবাদ করলে পরে মাটিতে নাইট্রোজেনের সরবরাহ অক্ষুণ্ণ থাকবে। এছাড়া রাসায়নিক প্রয়োগের মাধ্যমেও নাইট্রোজেন চাহিদা পূরণ করা যায়। এতে নাইট্রেট মাটি থেকে নদী, খাল এবং পুকুরের পানিতে মিশে পানিকে দূষিত করতে পারে। অর্থাৎ রাসায়নিক সার প্রয়োগ করার ফলে উদ্ভিদ নাইট্রোজেন পেলেও এটা পরবর্তীতে পরিবেশের জন্য দূষণ সৃষ্টি করতে পারে। সংক্ষেপে এই হলো নাইট্রোজেন চক্রের গুরুত্ব। তাহলে এখানে আমরা আলোচনা করলাম নাইট্রোজেন চক্র কি, এর 5টি ধাপ আলোচনা করেছি। নাইট্রোজেন সংবন্ধন, নাইট্রোজেন আত্তীকরণ, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন। এবং এরপরে আলোচনা করলাম নাইট্রোজেন চক্রের বৈশিষ্ট্য, নাইট্রোজেন চক্রের গুরুত্ব। এবার আসি আমরা আরেকটা গুরুত্বপূর্ণ চক্র, কার্বন চক্র, কার্বন সাইকেল। কার্বন চক্র বলতে প্রকৃতির কার্বন যে প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস রূপে পরিবেশ থেকে জীবদেহ এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয় তাকে কার্বন চক্র বলে। অর্থাৎ বায়ুমণ্ডলস্থ কার্বন ডাইঅক্সাইডের কার্বন জীবদেহ থেকে আবার বায়ুমণ্ডলে আবর্তনটাই হলো কার্বন চক্র। প্রকৃতিতে কার্বনের মূল উৎস হলো বায়ুমণ্ডল, যেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আকারে কার্বন থাকে। আর আমরা জানি বায়ুতে এই গ্যাসের স্বাভাবিক পরিমাণ হলো 0.03%। আর এই কার্বন জীবদেহের জন্য গুরুত্বপূর্ণ, কারণ জীবদেহের কোষ গঠনের জন্য এবং সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন
অঙ্গার আত্মীকরণের জন্য কার্বন প্রয়োজন। এখন কিভাবে কার্বন ডাইঅক্সাইড তথা কার্বনের প্রকৃতিতে ভারসাম্য রক্ষিত হয়? স্থলজ সবুজ উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে এবং জলজ সবুজ উদ্ভিদ পানিতে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া তাদের দেহে কার্বন সমন্বিত যৌগ অর্থাৎ গ্লুকোজ উৎপন্ন করে। প্রাণীরা উদ্ভিদের তৈরি কার্বন যৌগকে খাদ্য হিসাবে গ্রহণ করে কার্বন সংগ্রহ করে। তাহলে বায়ুমণ্ডল অথবা পানিতে বিদ্যমান দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তার রাসায়নিক স্থির শক্তিতে পরিণত করে সূর্যের আলোর সাহায্যে, অর্থাৎ কার্বনটাকে শর্করা জাতীয় পদার্থে রূপান্তরিত করে, যেটা উদ্ভিদের কার্বনের চাহিদা পূরণ করে। আবার উদ্ভিদ ভক্ষণের মাধ্যমে প্রাণী দেহে কার্বনের চাহিদা পূরণ হয়ে থাকে। উদ্ভিদ এবং প্রাণী উভয়ের দেহে কার্বন সমন্বিত যৌগ অর্থাৎ গ্লুকোজ জারিত হয়ে আবার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে, যা বায়ুমণ্ডলে তথা প্রকৃতিতে ফিরে যায়। এছাড়া উদ্ভিদজাত পদার্থ যেমন কাঠ, কয়লা, কাগজ, পেট্রোল ইত্যাদি পদার্থের দহন ক্রিয়ায় কার্বন যৌগ ভেঙে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড মুক্ত হয়। আবার উদ্ভিদ এবং প্রাণীর মৃত্যুর পর এই মৃতদেহে কতগুলি অণুজীবের ক্রিয়ার ফলে, যাকে জৈব বিয়োজক বলে, এই জৈব বিয়োজকের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আকারে ফিরে আসে। আবার মাটিতে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, যেটা বায়ুমণ্ডলে ফিরে আসে। এছাড়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময়ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়ে বায়ুতে ফিরে আসে। আর অপরদিকে জলজ প্রাণী যেমন শামুক, ঝিনুক ইত্যাদির খোলসে প্রচুর কার্বনের যৌগ আকারে বিদ্যমান থাকে। এইগুলা দহনের সময় অথবা এই উক্ত প্রাণীর মৃত্যুর পর নানা প্রকার রাসায়নিক বিক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়ে বায়ুমণ্ডলে ফিরে আসে। ফলে কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের পরিমাণ স্বাভাবিক থাকে। এই কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখতে বায়ুমণ্ডল বিশেষ ভূমিকা পালন করে। কারণ বাতাসে যে পরিমাণ কার্বন থাকে তার চেয়ে 50 গুণ বেশি কার্বন সমুদ্রের পানিতে বাইকার্বনেট রূপে জমা থাকে, এবং বায়ু এবং সমুদ্রের পানির মধ্যে এই কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটে পরবর্তীতে। সুতরাং জীবের শ্বসন এবং খনিজ বস্তুর দহন প্রক্রিয়ায় পরিবেশের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভান্ডার গড়ে ওঠে, এবং সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস গৃহীত হয়ে প্রকৃতির কার্বন ডাইঅক্সাইড গ্যাসের তথা কার্বনের ভারসাম্য বজায় থাকে। এটাই হলো কার্বন চক্র। বইয়ে রেখাচিত্রে আমরা যদি এটা সংক্ষেপে দেখাই, বইয়ে এইভাবে কার্বন চক্রটা দেখানো আছে। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড আমরা জানি যে এখানে বায়ুমণ্ডলের পরিমাণ 0.03%। এইটা সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া তার দেহে কার্বন যৌগ তথা শর্করা জাতীয় খাদ্যে রূপান্তরিত করে উদ্ভিদের দেহে কাজে লাগে, যেটাকে বলে উদ্ভিদের কার্বন আত্মীকরণ। উদ্ভিদ ভক্ষণের মাধ্যমে সেটা প্রাণী দেহে আসে, প্রাণী দেহে কাজে লাগে, যেটাকে প্রাণীর কার্বন আত্মীকরণ। এছাড়া এরা মারা যাওয়ার পরে লক্ষ লক্ষ বছর মাটির নিচে জমাকৃত হয়ে সেখান থেকে রূপান্তরিত পেট্রোলিয়াম কার্বনে রূপান্তরিত হয়, যেটা আবার জারণ দহনের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ফিরে আসে। আরেকটা প্রক্রিয়া, জলজ পরিবেশে পানিতে দ্রবীভূত আকারে কার্বনেট থাকে, যেটা জলজ জীব গ্রহণ করে। তারপর জলজ জীব মারা যাওয়ার পরে সেখান থেকে রূপান্তরিত চুনা পাথরে পরিণত হয়, সেটা আবার জারণের মাধ্যমে প্রকৃতিতে ফিরে আসে। এছাড়া উদ্ভিদের কার্বন শ্বসনিক বিয়োজনের মাধ্যমে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড আকারে যায় তার শ্বসনের ফলে। প্রাণীর কার্বনও শ্বসন ক্রিয়ায় বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে ফিরে যায়। এছাড়া কিছু উদ্ভিদের কার্বন খনিজ কয়লায় কার্বন আকারে জমা হয়, যেটা আবার দহন ক্রিয়ায় বায়ুমণ্ডলে কার্বন আকারে ফিরে যায়।
এবং প্রাণীর কার্বন তার প্রাণীর খোলসে, যেমন শামুক, ঝিনুক ইত্যাদির খোলসে প্রচুর কার্বন জমা হয়, যেটা আবার বিশ্লিষ্ট হয়ে বায়ুমণ্ডলে ফিরে যায়। সংক্ষেপে এই হলো কার্বন চক্র। এরপরে এই হলো আমাদের কার্বন চক্রটা। কার্বন চক্রের বৈশিষ্ট্য। কার্বন চক্র একটা নিখুঁত প্রক্রিয়া, যেখানে বায়ুমণ্ডল থেকে বাস্তুতন্ত্র তথা ইকোসিস্টেমে এবং ইকোসিস্টেম তথা বাস্তুতন্ত্র থেকে বায়ুমণ্ডলে প্রায় সমগতিতে আবর্তিত হয়ে থাকে। জীবিত বস্তুর মধ্যে কার্বনের অনুপ্রবেশ যত সংখ্যক পন্থায় হয়ে থাকে, সেটা অপেক্ষা বেশি সংখ্যক পন্থায় এটা বায়ুমণ্ডলে ফিরে যায়। অর্থাৎ বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বন যে কয়টা পদ্ধতিতে জীবদেহে সংবন্ধন হয়, জীবদেহে আসে, তার চেয়ে বেশি পদ্ধতিতে জীবদেহ থেকে বায়ুমণ্ডলে ফিরে যায়, যেটা আমরা কার্বন চক্রের যে রেখাচিত্র সেখানে আমরা দেখেছি। এরপরে আসে কার্বন চক্রের গুরুত্ব। কার্বন ছাড়া কোনো জীবদেহ, এমনকি কোনো জৈব যৌগ গঠিত হতে পারে না। কারণ কার্বন সকল জৈব রাসায়নিক যৌগের মূল সাংগঠনিক উপাদান। এইসব জৈব রাসায়নিক যৌগ দ্বারাই জীবদেহের কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, প্রোটোপ্লাজম এবং এনজাইম গঠিত। তাই কার্বন জীবদেহের কাঠামো গঠনে সাহায্য করে। বিভিন্ন জৈব যৌগের উপাদান হিসাবেও জীবদেহের বৃদ্ধি, বিপাক এবং বংশবৃদ্ধিতেও কার্বন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান কাঁচামাল হলো কার্বন ডাইঅক্সাইড, আর এই প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীতে শক্তি সংবন্ধন হয়। সবুজ উদ্ভিদ বছরে প্রায় বিপুল পরিমাণ কার্বন আত্তীকরণ করে। বায়ুমণ্ডলে সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থাকার কারণে ভূপৃষ্ঠের বিকিরিত আলোক রশ্মি তার দ্বারা বাধাপ্রাপ্ত হয় এবং এই রশ্মির কিয়দংশ বায়ুমণ্ডলে থেকে যায়, যার ফলে পৃথিবী সামান্য পরিমাণ উত্তপ্ত থাকে, যেটা জীবন ধারণের জন্য অনুকূল এবং জীবন সৃষ্টির জন্য অনুকূল। সুতরাং কার্বন ছাড়া পৃথিবীতে জীবন সৃষ্টি হওয়া, জীবের বেঁচে থাকা এবং যাবতীয় জৈবিক কার্যাবলী পরিচালনা করা সম্ভব নয়। এই হলো সংক্ষেপে কার্বন চক্রের গুরুত্ব। তাহলে কার্বন চক্রের মধ্যে আমরা আলোচনা করলাম কার্বন চক্র কি, কার্বন চক্রের সংক্ষিপ্ত বর্ণনা, এরপরে কার্বন চক্রের বৈশিষ্ট্য এবং কার্বন চক্রের গুরুত্ব। এই ছিল এই চ্যাপ্টারের মূল দুইটা বিষয়। আর সংক্ষেপে পানি চক্র আছে, এটা তোমাদের সিলেবাসে নেই, যার সংক্ষেপে হলো পানির অপর নাম আমরা জানি জীবন। আর এই জীবনের তথা জীবকোষের প্রোটোপ্লাজমের শতকরা 70 থেকে 90 ভাগই পানি। এই পানি যখন বায়ুমণ্ডল থেকে পৃথিবী পৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে আবর্তিত হয়, সেটাই হলো পানি চক্র। তো যাই হোক, এই পানি চক্রটা আমরা আর বিস্তারিত আলোচনা করব না, যেহেতু সিলেবাসে নাই। সংক্ষেপে রেখাচিত্রে একটু দেখিয়ে দিই পানি চক্রটা। আমরা জানি পৃথিবীর 4 ভাগের 3 ভাগই হলো জলাশয়, যেখানে পানি বিদ্যমান। তার মধ্যে বেশিরভাগ অংশই হলো সাগর, মহাসাগর, যেখানে পানি থাকে। এটা বাষ্পীভবন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে মেঘাকারে জমা হয়। এছাড়া সবুজ উদ্ভিদ তাদের দেহ থেকে প্রস্বেদনের ফলে বায়ুমণ্ডলে মেঘাকারে জমা হয়, এবং সমুদ্রের পানি ছাড়াও অন্যান্য যে পুকুর, ডোবা, নদী, নালা, খাল, বিল ইত্যাদির পানিও অনবরত বাষ্পীভবন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে মেঘাকারে জমা হয়। এই মেঘগুলি পরবর্তীতে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত, তুষারপাত আকারে ভূপৃষ্ঠে পতিত হয়। এখান থেকে আবার অধিকাংশ পানি গড়িয়ে সাগর, মহাসাগরে চলে যায়। কিছু পানি মাটির অভ্যন্তরে প্রবেশ করে, যেখান থেকে আবার উদ্ভিদ মূল্যরমের সাহায্যে শোষণ করে। কিছু পানি ভূগর্ভে চলে যায়। সংক্ষেপে এই হলো পানি চক্র। যাই হোক, এটা জাস্ট জানার জন্য। এটা তোমাদের সিলেবাসে নেই। তোমাদের সিলেবাসে এই চ্যাপ্টারে এই দুইটা অংশই আছে, একটা হলো নাইট্রোজেন চক্র আর একটা হলো পানি চক্র, এই কার্বন চক্র। এই দুইটায় তোমরা গুরুত্ব দিয়ে পড়বা। তাহলে এই চ্যাপ্টার থেকে সার সংক্ষেপ আমি কি কি জিনিস তোমরা পড়বে। একটা হলো
বায়োজিও কেমিক্যাল সাইকেল বা ভূজৈব রাসায়নিক চক্র বলতে কি বুঝো? এটা এছাড়া ভূজৈব রাসায়নিক চক্রকে কয় ভাগে ভাগ করা হয় কি কি? আমরা বলেছি 3টা ভাগে: পানি চক্র, গ্যাসীয় চক্র, পাললিক চক্র। এগুলি সংক্ষিপ্ত সংজ্ঞা চাইতে পারে, পানি চক্র কি, গ্যাসীয় চক্র কি, পাললিক চক্র কি। তারপরে বিস্তারিতভাবে আসতে পারে তোমাদের রচনামূলক প্রশ্নের মধ্যে নাইট্রোজেন চক্র কি, নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো, যেখানে ওই যে 5টা ধাপ চিত্র সহ যে রেখাচিত্র আছে এটা সহ বর্ণনা করতে হবে। অতি সংক্ষিপ্তর মধ্যে আসতে পারে, গুরুত্ব কম, নাইট্রোজেন চক্রের বৈশিষ্ট্য কি, আর আরেকটা ইম্পর্টেন্ট অংশ নাইট্রোজেন চক্রের গুরুত্ব আলোচনা করো। এরপরে কার্বন চক্র। কার্বন চক্র কি, প্রকৃতিতে কার্বন চক্র বর্ণনা করো। এটাও তোমাদের রেখাচিত্র সহ বর্ণনা করতে হবে রচনামূলক প্রশ্নের মধ্যে। সংক্ষিপ্ত আকারে আসতে পারে কার্বন চক্রের বৈশিষ্ট্য, ইম্পর্টেন্ট কম, বেশি ইম্পর্টেন্ট হলো কার্বন চক্রের গুরুত্ব। এই হলো এই চ্যাপ্টার থেকে মূল পড়ার বিষয়। তো যাই হোক, এই ছিল আমাদের আজকে ভূজৈব রাসায়নিক চক্রের অংশ। তো তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে উল্লেখ করতে পারো, আমি আলোচনা করব, উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের তোমাদের ইকোলজি চ্যাপ্টারে এইটুকুই। আগামী শনিবার ইনশাআল্লাহ তোমাদের সাথে আলোচনা করব হলো বংশগতিবিদ্যার একটা চ্যাপ্টার নিয়ে। বংশগতিবিদ্যার একটা চ্যাপ্টার বাকি আছে তোমাদের সাথে আমার আলোচনা, সেটা হলো পপুলেশন জেনেটিক্স। এই পপুলেশন জেনেটিক্সটা আগামী শনিবার তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের সাথে আমার ইকোলজির যতটুকু, এইটুকুই আমার আলোচনা। আর এনভায়রনমেন্টাল সায়েন্সের ইকোলজির অংশ আমি মোটামুটি সবকটা চ্যাপ্টারই তোমাদের সাথে আলোচনা করেছি। এনভায়রনমেন্টাল সায়েন্সের আমি 3টা চ্যাপ্টার তোমাদের সাথে আলোচনা করেছি। ন্যাচারাল রিসোর্সেস পর্যন্ত। বাকি এনভায়রনমেন্টাল সায়েন্সের বাকি চ্যাপ্টারগুলো তোমাদের রফিক স্যার তোমাদের সাথে আলোচনা করবেন। জেনেটিক্স আমি আর তোমাদের কামরুজ্জামান স্যার আলোচনা করেছি। এর মধ্যে 2টা চ্যাপ্টার বাকি আছে। পপুলেশন জেনেটিক্স আমি আলোচনা করব, আর জেনেটিক রিকম্বিনেশন ইন ব্যাকটেরিয়া এটা তোমাদের কামরুজ্জামান স্যার আলোচনা করবেন। তো আগামী ক্লাসে আমি পপুলেশন জেনেটিক্স পেপারের পপুলেশন জেনেটিক্স চ্যাপ্টার আলোচনা করব, সেটা তোমরা একটু দেখে রেখো। এবং এরপর আমাদের শেষ হলে আমরা রিভিশনমূলক ক্লাসে যাব আর কি। তো এই ছিল তোমাদের আলোচনার বিষয়। যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে এখানে আমি সমাপ্তি টানি। পরিশেষে আবার তোমাদের এবং তোমাদের পরিবারের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে সবাই নিরাপদে থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো, এই কামনা করে ধন্যবাদ জানিয়ে আজকে সমাপ্তি করছি। ধন্যবাদ সবাইকে।